আমার বাড়ির চারিপাশটা এখন কত সুন্দর দেখো, সবুজ গাছপালাতে একদম ভরে গেছে। তো বাড়ির গেট থেকে বের হয়ে এটা মসজিদের সামনে যে কাজ হচ্ছে, অনেক দিন হলো তোমাদের সামনে বাড়ির আশেপাশের অনেক ভিডিও শেয়ার করা হয় না। তো মসজিদের কাজ যখন শুরু হয়েছিল তখন আমি চলে গেছিলাম, আবার আসছি, দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার অনেক বেশি সুন্দর লাগতেছে, বাট আমার কাছে সুন্দর লাগে না। আমার কাছে খোলামেলা যখন ছিল তখনই অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমার সুন্দর দিয়ে তো আর কাজ হবে না, গ্রামের মানুষ যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাই হবে। কারণ এই গ্রামে যেসব ব্রেনিয়ান লোকেরা বসবাস করে তাদের মাথার ভিতর রাত দিন 24 ঘন্টা কিরকিরায়, কারণ সবাই শিক্ষিত, অনেক বেশি শিক্ষিত। তো যাই হোক, আসলাম এখানে এসে রেডি হয়ে বেরোচ্ছি। চারিদিকে পিঠার ধুম লেগে গেছে। আমাদের বাড়িতে পিঠা বানানোই হয় না, কারণ আমাদের বাড়িতে থাকেই মা একা একা। আর আমি যখন আসি তখন তো মায়ের হয়তোবা পিঠা খেতে মন চাচ্ছে, কারণ চারিদিকে সবাই তালের পিঠা বানাচ্ছে, যে সিজনাল যে পিঠা হয়, তালের বড়া, তালের পায়েস, তাল রান্না করে খাচ্ছে। তালের গন্ধ প্রায় বাড়ির থেকেই গন্ধ আসে। তো আমার মা যেহেতু বয়স্ক, এইটাও আমার দেখা দায়িত্ব যে মাকে পিঠা বানায় খাওয়াতে হবে। বৎসরের যেহেতু সিজনের বৎসরের জিনিস, এটা সবাই গ্রামের মানুষ এটা খুব মানে। তো যাই হোক, রাস্তায় চলে আসছে। আর এখানে দেখো, কিছুক্ষণ আগে ওই পাশের বাড়ির ওই মামা পাট লেড়ে দিছে সোনালি আঁশ, অনেক দিন পর, অনেক বছর পরে ছুঁয়ে দেখলাম। তো পাটের কালারটা খুবই খারাপ হয়েছে, তারপরেও সোনালি আঁশ এবার অনেক দাম, 4000 সামথিং, আরও এরকম দাম আর কি উঠেছে মন। তো এটাই দেখতেছিলাম আর এখানে দাঁড়ায়েছিলাম। তো একটা ভ্যান দাঁড় করানোর চেষ্টা করতেছিলাম। তো পিছনে একটা যে এই ভ্যানটা আসছে, এই ভ্যানটা আমার পছন্দ না। তো এই ভ্যানটা আমি দাঁড় করিয়ে তারপরে ওনার ভ্যানে উঠেই আমি যাব মেলে চাউল গুঁড়া করতে। বাড়িতে আসছি, যদি আব্বা থাকতো তাহলে সব কিছু গুছায় রেডি করে রাখতো, কিন্তু এখন তো সব দায়িত্বই আমার মাথার উপর। আমার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, আর আমি কাউকে দায়িত্ব আমার নিতেও বলি না। আমি যতক্ষণ পর্যন্ত সুস্থ আছি, যতক্ষণ পর্যন্ত আমার হাত পা ভালো আছে, চোখ কান ভালো আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয় যেন আমি আমার মায়ের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি। তো ভ্যানে উঠে গেছি, যাচ্ছি মেলে চাউল গুঁড়া করতে। বলতে বলতে দেখো আমি চলে আসছি। তো চাউল অনেক আগেই পাঠাই দিছিলাম। আমাদের পানের বড় যে পান লাগাইছে, সেই ভাইয়ের পানের বর নিছে লিজ, সেই ভাইকে দিয়ে আগেই পাঠাই দিছিলাম। ভাই নিয়ে এসে চাউল রাখার পরেও মেলে আর কোনো চাউল সারাদিনে আসছে না। তো উনি চাউল গুঁড়া করেনি, চাউলের ব্যাগ ওইভাবেই ছিল। তারপরে আমি আসার পরে যখন জিজ্ঞেস করছি, তখন উনি চাউলের মেল জুড়ে আমার চাউলের আটা গুঁড়া করতেছে। আর আমি সাইডে দাঁড়ায় থেকে তোমাদের জন্য ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, কারণ তোমাদেরও তো দেখা দরকার। তো আজকে সকালটা কিন্তু আমি এভাবেই শুরু করলাম। আজকে সকালটা আমার এভাবেই শুরু হলো। মায়ের প্রতিদিন প্রতিটা পরিকল্পনাবিহীন প্রতিদিন আমার সামনে এক একটা কাজ আসে, আর আমি প্রতিদিন এরকম করেই শেষ করতে হচ্ছে, কারণ আমি যে পরিকল্পনা যেইভাবে আগানোর চেষ্টা করতেছি সেইভাবে সব কিছু হচ্ছে না। তো যাই হোক, সব বাদ দিয়ে চাউল গুঁড়া করা হয়ে গেছে। তোমরা দেখলে যে চাউল গুঁড়া করা হয়ে গেছে। তো ওনাকে এখন টাকা দিব, তাই পার্সটা খুললাম। খুলে ওনাকে 10 টাকা কেজি নেয় আমাদের এখানে চাউল গুঁড়া করতে। তো ওনাকে টাকা দেওয়ার জন্য টাকা বের করে তারপরে ভাবলাম চিপস দেখে যে মায়ের জন্য 2 প্যাকেট চিপস নিই, মা তো খুব পছন্দ করে। মানে আমি ছাড়া তো মায়ের হাতে কোনো মজা বাইরে থেকে কিনে নিয়ে এসে দেওয়ার মতো কোনো মানুষ নাই। মায়ের পৃথিবীতে সত্যি কেউ নাই আমি ছাড়া। আর আমার পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নাই। একজন আছে, সে তো অনেক দূরে থাকে সব সময়। যখন যাই তখন আমার দায়িত্ব পালন করার সৌভাগ্য হয় তার। আর আমি যখন চলে আসি তার কাছ থেকে, তখন তো আমি নিজের দায়িত্ব নিজেই নিয়ে চলে আসি। কারণ আমাকে এখানে আসতে বারবার নিষেধ করা হয়, তারপরেও আমি এখানে আসি, কারণ এখানে আমার আব্বা আছে, এখানে আমার মা আছে। আমার আব্বা মারা গেছে, আমার আব্বাকে আমি ছুঁতে পারি না, আমার আব্বাকে ডাকতে পারি না, কিন্তু আব্বার কবর এখানে আছে, এটাই আমার সবথেকে বড় শান্তি।
তো ওনাকে টাকা দিলাম। দিয়ে সবকিছু নিয়ে এখন হচ্ছে ব্যাগটা নিয়ে যে চাউলের গুঁড়া করে ব্যাগটা ওখানে রাখছে। আর আমি যে চাউলটা নিয়ে এসেছি সেই চাউল ভাঙানো মিল আমাদের বাড়ির পাশেও আছে, কিন্তু ওরা ভেজা চাউল গুঁড়া করে না। আর ভেজা চাউল গুঁড়া না করলে, ভেজা চাউলের গুঁড়া না হলে তেলের পিঠা হয় না। আর আমার মা পছন্দই করে হচ্ছে তেলের পিঠা। তো এইজন্যই মায়ের জন্য এত কষ্ট করে প্রায় বাড়ি থেকে ২ কিলো দূরে চলে আসছি চাউল গুঁড়া করতে। তো আমি যে মেয়ে বলে আমার জীবনের কোনো কাজ থেমে আছে, কোনো কাজ কিন্তু থেমে নেই। আমি আগেও যেমন নিজের কাজ নিজে করতাম, এখনও নিজের কাজ নিজে করি। সম্পূর্ণ চেষ্টা করি। মাঝে, মাঝে ২-১ টা কাজ আব্বা করে দিত। কিন্তু আমি সেইভাবে যে মনে হয় যে আমি আগে কেন করিনি এখন করতেছি। আমি আগেও এরকম কাজ করতাম, এখনও করি। কারণ আমার আব্বা প্রায় সময় অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতো। সংসারের খুঁটিনাটি সব কাজ আমাকেই করতে হতো। তো কথা বলতে, বলতে দেখো আমি চলে আসছি বাড়িতে, আর মাকে বলতেছিলাম যে, "মা দেখো তোমার জন্য চাউল গুঁড়া করে নিয়ে আসছি।" আসলে মাকে কোনোভাবেই খুশি করতে পারি না, কারণ আজরাইলেরা তো সবসময় হানা দেয়। তো ওদের অত্যাচার থেকে বাঁচানোর জন্য অনেক রকম চেষ্টা করেছি। তারপরে মাকে বলে গেছিলাম যে তীব্র গরম আজকে কয়েকদিন ধরে। মাকে বলছিলাম যে, "মা আজকে তোমার আর কোনো কাজ করার দরকার নাই। কোনো কাজ করো না।" কিন্তু কে শোনে কার কথা? আমার মা তো সে আবার টুকটুক করে কাজ করতে লেগে গেছে। তো মাকে নিয়ে এসে দেখাচ্ছিলাম যে, "দেখো তোমার জন্য আমি মজা নিয়ে আসছি।" তারপরে মা হাতে অনেক ময়লা ছিল, বাড়ির ভিতর চলে গেল। তো আমিও চাউলের গুঁড়া দেখালাম একটু বের করে যে, "দেখো তো গুঁড়াটা হইছে নাকি?" তো মা বলতেছিল যে, "গুঁড়াটা তেমন একটা ভালো হয়নি, মানে পালিশ হয়নি।" তো তারপরে যাই হোক মাকে সাথে করে নিয়ে ব্যাগ-ট্যাগ নিয়ে আমি বাড়ির মধ্যে গেলাম। গিয়ে মায়ের চাউলের গুঁড়া মাকে বুঝাই দিলাম। দিয়ে সারে তারপরে আমি জুতা-টুতা খুলে ফ্রেশ হওয়ার জন্য গেলাম। যেহেতু বাহিরে গেছি, অনেকটা দূরেই গেছি, আবার তীব্র গরম, আর আমি মেলের মধ্যে দাঁড়াইছিলাম তখন চাউল গুঁড়া করতেছিল। চাউলের গুঁড়া উড়ে, উড়ে এসে মাথা-টাথা কাপড়-চোপড় দিয়ে একদম মাখায় গেছে। তো আমি গেটটা লাগাই দিলাম, দিয়ে মাকে ব্যাগটা সুন্দর করে বুঝাই দিয়ে মা ওটা দেখতেছিল যে চাউলের গুঁড়াটা কেন পালিশ হয়নি ভালো। এই আর কি আজকের ব্লগ। সকালটা শুরু হলো আমার। সবাই ভালো থেকো। আর চাউলের গুঁড়া দিয়ে কী, কী পিঠা বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব।